বিভিন্ন পরীক্ষায় তাপ সম্পর্কিত তাপের চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখে নেব। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান হয়। তারপর আছে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হয়। তারপর দেখো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল কী অবস্থায় থাকে। এই ধরনের অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেখানে তাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নে কি বলছে, দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ কী। দুটো বস্তু আছে, তাদের উষ্ণতা সমান হওয়ার মানেটা কি। তাদের মধ্যে তাপের পরিমাণ সমান, তাদেরকে স্পর্শ করালে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না, নাকি তাদের মধ্যে তাপ ধারণ ক্ষমতা সমান হয়, নাকি তাদের আপেক্ষিক তাপ সমান হয়। অ্যান্সার কি হবে? দেখো তাদের মধ্যে তাপের পরিমাণ, উষ্ণতা আর তাপ কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। উষ্ণতা সমান মানে কিন্তু তাপ সমান নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু যদি দুটো বস্তুর উষ্ণতা যদি সমান হয়ে যায়, তাহলে তাদেরকে যদি আমরা স্পর্শ করিয়ে রাখি, তারা যদি পরস্পর কানেক্টেড থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান হবে না। অ্যান্সার কি হবে? অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কত ডিগ্রি ফারেনহাইটের সমান হয়। আমরা যদি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে দেখি যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে, যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় সেটা ফারেনহাইট স্কেলে হয়ে যায় 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস সেটা ফারেনহাইট স্কেলে কত হয়? 32 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। আর দেখো তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সেটা ফারেনহাইট হয়ে যাচ্ছে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় সেটা হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের কি বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান হবে। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, পরের প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়। তোমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার আসা একটা প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়। অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে -40 ডিগ্রি। -40 ডিগ্রি তুমি যদি লেখো যে -40 ডিগ্রি সেলসিয়াস, এটা মানেই কিন্তু আবার -40 ডিগ্রি ফারেনহাইট। তো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে C/5 সমান F - 32/9। তো এই সম্পর্ক থেকে আমরা যদি C এবং F দুটোকে যদি x ধরে নিই, তাহলে দেখবে x এর মান -40 চলে আসবে। আমরা কিন্তু এভাবে বের করতে পারি, কিন্তু এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে -40 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল কী অবস্থায় থাকে। জলের আমরা জানি তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, ঠিক আছে। এবার 12 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে, আমরা জানি জল কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা বরফে পরিণত হচ্ছে। 0 থেকে কম হলে সেটা বরফ হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু 12 ডিগ্রিতে জলটা অবশ্যই জলই থাকবে, তরল অবস্থায় থাকবে। তাহলে কি হবে? তরল অবস্থায় থাকবে। কোশ্চেন নাম্বার 5, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে আমরা কি বলবো। 1 কেলভিন, যদি কোনো বস্তুর উষ্ণতা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে সেই তাপকে আমরা কি বলবো। অপশান কি আছে দেখো, আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, জলসম, নাকি ওপরের কোনোটিই নয়। তো কোনো বস্তুকে যদি এক কেলভিন বলতে পারো, বা 1 ডিগ্রি সেলসিয়াস সেটাও বলতে পারো, যদি বৃদ্ধি করতে যে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা বলবো তাপগ্রাহিতা। ওই বস্তুর তাপগ্রাহিতা বলা হবে। পরের প্রশ্ন দেখো, জলের হিমাঙ্ক কত। জলের হিমাঙ্কের মান কত হবে। জলের হিমাঙ্কের মান যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি, তাহলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদের প্রথমেই বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস মানে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে, সেটা হয়ে যাবে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 32 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন দেখো, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতার মান কত। এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু তোমাদের বারবার করে বিভিন্ন পরীক্ষায় থাকে। তাহলে পরম শূন্য উষ্ণতা কি বলেছে? -273 ডিগ্রি সেলসিয়াস, -295 ডিগ্রি সেলসিয়াস, -300 ডিগ্রি সেলসিয়াস, নাকি -255 ডিগ্রি সেলসিয়াস।
এটা প্রায় প্রত্যেকেই জানো তোমরা, -273 ডিগ্রি সেলসিয়াস, অপশান এ হবে। নেক্সট দেখো, বায়ুমণ্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়। কোন গ্যাসটার জন্য গ্রিন হাউস এফেক্ট হয়? আমরা জানি যে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্টের প্রভাবেই হয়, তাই তো? তাহলে এখানে কোন গ্যাসটা হবে? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, জলীয় বাষ্প নাকি ধূলিকণা? দেখো এখানে প্রায় প্রত্যেকটাই কিন্তু গ্রিন হাউস গ্যাস, এগুলোর জন্য কিন্তু পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু সবথেকে বেশি মাত্রায় যেটা এফেক্ট করে সেটা কি হবে? সেটা হয়ে যাবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড, অপশান এ হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের আনুমানিক দূরত্ব কত? তো আমরা যদি দেখি যে পৃথিবীর যে উপরের যে স্তরগুলো আছে সেগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমে আছে কি ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে পরে আছে মেসোস্ফিয়ার। ওকে, মেসোস্ফিয়ার। এবার এই যে মেসোস্ফিয়ারের বলছে যে আনুমানিক দূরত্ব কত হবে, তাহলে এটা অ্যান্সার কি হবে? আনুমানিক দূরত্ব হবে 50 কিলোমিটার। দেখো 50 থেকে মোটামুটি 85 কিলোমিটার, 50 থেকে 85 কিলোমিটার হচ্ছে এর বিস্তৃতি। ওকে, তাহলে অ্যান্সার হবে 50 কিলোমিটার। পরের প্রশ্ন, ক্রায়োজেনিক্স। ক্রায়োজেনিক্স দেখায়, কোশ্চেনটা দেখো, নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ নাকি উচ্চচাপ? তো একটু আলাদা টাইপের প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ক্রায়োজেনিক্স, ক্রায়োজেনিক্স হচ্ছে নিম্ন তাপমাত্রা। সাধারণত নিম্ন তাপমাত্রায় ধরো মোটামুটি এই যে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো 273 ডিগ্রি সেলসিয়াস, এই যে উষ্ণতা রয়েছে, এই উষ্ণতায় কোনো এই যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর যে আচরণ সম্পর্কিত, সেই গ্যাসগুলো যে আচরণ সম্পর্কিত, এই উষ্ণতায় গ্যাসগুলো কেমন আচরণ করে সেই সম্পর্কিত যে স্টাডি করা হয় সেটাকে আমরা বলবো ক্রায়োজেনিক্স। তার মানে নিম্ন তাপমাত্রায় গ্যাসের যে আচরণ নিয়ে স্টাডি করা হয় তাকে আমরা বলবো ক্রায়োজেনিক্স। তাহলে অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন দেখো, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, বিশুদ্ধ জল অর্থাৎ জল কোন তাপমাত্রায় জমে যায়? জমে যায় মানে কি? বরফ হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? আমরা জানি এখানে দেখো সবগুলো ফারেনহাইট আছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল কি হয়? জমে যায় বা বরফ হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? মানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হবে? খুব কমন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা এই প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে এই প্রশ্নটা। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এটা অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আমরা যদি দেখি জলের ক্ষেত্রে, জলের এটাকে ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়, ঠিক আছে? জলের ক্ষেত্রে কি হয়? জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। বা অনেক সময় এই কোশ্চেনটা এভাবে দেয় যে কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয়? আয়তন কি হয়? আয়তন দেখো প্রথমে আয়তন কমতে থাকে, তারপর আয়তন আস্তে আস্তে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে সবথেকে কম হয়, এবং তারপরে কি হয়? আয়তন ধীরে ধীরে বাড়তে থাকে, এবং ঘনত্বটার উল্টোটা হয়। আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কি হবে? কমবে। আয়তন যদি কমে তাহলে ঘনত্ব কি হবে? বাড়বে। ঠিক আছে, নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? তাহলে অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুর কোন মণ্ডলে? তো ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? অতিবেগুনি রশ্মি এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর স্তর। প্রথমটা হলো ট্রপোস্ফিয়ার, তারপরে যে স্তরটা আছে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, আর এখানে যে ওজোন লেয়ার থাকে, তাই তো, ওজোন লেয়ার থাকে। আর আমরা জানি যে জেট বিমানগুলো চলাচল করে কোন স্তরে? সেটাও কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমানগুলো চলাচল করে। পরের প্রশ্ন দেখো, কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রা কত হয়? কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রা কত হয়? প্রথমত ঘরের তাপমাত্রাকে আমরা কত ধরবো? সেলসিয়াস স্কেলে সাধারণত 23 ডিগ্রি সেলসিয়াসকে সাধারণত আমরা ঘরের তাপমাত্রা ধরে থাকি, ঠিক আছে? আর অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য সেটাকে কিন্তু 27 ডিগ্রিও ধরা হয়, 27 ডিগ্রিও ধরা হয়। এখন সেলসিয়াস থেকে আমাদেরকে কি কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। তো সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে আমরা কিভাবে কনভার্ট করব? আমাদের জাস্ট 273 দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে 273, তার সাথে যদি আমরা 23 যোগ করি, 3 3 6,
6 9 2 200 কত হচ্ছে 96 কেলভিন হয়ে যাচ্ছে 296। আর যদি এটার সাথে যদি আমরা 273-এর সাথে যদি 27 যোগ করি তাহলে কি হবে, তাহলে দেখো 300 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 300 কেলভিন বা 296 যে কেলভিন আছে সেটাই হয়ে যাবে ঘরের উষ্ণতায় কেলভিন স্কেলের পরিমাপ। কিন্তু এখানে অপশানগুলো দেখো 98 কেলভিন আছে, 198 আছে, 273, 373। অ্যাকচুয়ালি এখানে অপশান কিন্তু একটাও কিন্তু ঠিকঠাক হবে না, ঠিক আছে। তো আমরা সেক্ষেত্রে 0 ডিগ্রিও হয় না, ঘরের উষ্ণতা তো 0 ডিগ্রি আমাদের এখানে নয়, আমাদের এখানে মোটামুটি 23 ডিগ্রি ধরা হয়। তাহলে তোমাদের অপশান হিসেবে আমি লিখে দিচ্ছি এখানে 296 কেলভিন, বা এটাকে কিন্তু ওই 300 কেলভিনও কিন্তু ধরা হয়ে থাকে অনেক সময়। ওকে, এটা হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সেটাকে আমরা কি বলছি, আপেক্ষিক তাপমাত্রা, পরম তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা নাকি আনুমানিক তাপমাত্রা। দেখো আপেক্ষিক তাপমাত্রা তো হবেই না, পরম তাপমাত্রা আমরা সাধারণত কেলভিন স্কেলকে বলি, পরম তাপমাত্রা আমরা বলি কেলভিন স্কেলকে বলা হয় পরম তাপমাত্রা, আর সেলসিয়াস স্কেলকে নির্দিষ্ট তাপমাত্রা বলা হবে। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, পৃথিবী সূর্য থেকে যে সর্বোচ্চ পরিমাণ শক্তি গ্রহণ করে, পৃথিবী সূর্য থেকে যে সর্বোচ্চ পরিমাণ শক্তি গ্রহণ করে তাকে কি বলা হবে, অবলোহিত এবং তা শক্তির আকারে নাকি গামারশ্মির আকারে, গ্রহণ করে কি আকারে, ওকে, ইউভি আলট্রাভায়োলেট রশ্মির আকারে নাকি এক্স রশ্মির আকারে। তো সূর্য থেকে যে সর্বোচ্চ পরিমাণ শক্তি গ্রহণ করে পৃথিবী, সেটা কিন্তু অবলোহিত, ঠিক আছে, শক্তির আকারে, অবলোহিত শক্তির আকারে। অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন, তাপমাত্রার একক সেন্টিগ্রেড কার নামাঙ্কিত, অর্থাৎ যে তাপমাত্রার একটা স্কেল আমরা জানি সেলসিয়াস, আর একটা হচ্ছে ফারেনহাইট। তো সেলসিয়াস স্কেলের যে কে আবিষ্কার করেছেন মেনলি, বা এটার নামকরণ কে করেছিলেন, সেলসিয়াস স্কেলের নামকরণ কে করেছিলেন, কি আছে, কেলভিন তো হবে না, কারণ তিনি হচ্ছেন কেলভিন স্কেল আবিষ্কার করেছেন। যা পিয়ের ক্রিশ্চিয়ান মার্টিন স্ট্রমার নাকি অ্যান্ড্রেস সেলসিয়াস, অ্যান্ড্রেস বা আন্দ্রেস সেলসিয়াস আমরা বলে থাকি। অ্যান্সার হবে সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন অ্যান্দ্রেস সেলসিয়াস, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সেন্টিগ্রেড স্কেলের পার্ট -40 হলে ফারেনহাইট স্কেলে সেই পার্টটা কত হবে। তোমাদের অলরেডি আমি একটা প্রশ্ন আলোচনা করেছি যে সেলসিয়াস স্কেলে যা হয়, ফারেনহাইট স্কেলের সেলসিয়াস স্কেলে -40 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু -40 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, অর্থাৎ -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কিন্তু দুটোতেই সমান হয়। তাহলে অ্যান্সার হবে অপশান বি। ওকে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই রিডিং দেখায়, এটা তোমরা নিজেরা বলবে কি হবে। এটা প্রত্যেকেই জানো, অলরেডি আগেরটাই আমরা আলোচনা করলাম, -40 ডিগ্রি। তো আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন দেখো, বলছে কি হিমায়ক বা রেফ্রিজারেটর কি, একটি তাপীয় ইঞ্জিন, একটি এয়ার কুলার, একটি বৈদ্যুতিক মোটর নাকি একটি বিপরীত ক্রমের তাপীয় ইঞ্জিন। দেখো ফ্রিজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, হিমায়ক বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেটা আমরা সাধারণত উষ্ণতাকে দেখি, মানে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপটা প্রবাহিত হয়, ঠিক আছে। কিন্তু এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয়, এটাতে অনেকটা বিপরীত প্রক্রিয়া বলতে পারি। মানে কি হয়, যে নিম্ন উষ্ণতা সেখান থেকে আরও উষ্ণতাকে শোষণ করে কি হবে, পরিবেশে কিন্তু উচ্চ তাপমাত্রাটা ছেড়ে দিচ্ছে, ভেতরে নিম্ন উষ্ণতা রয়েছে সেটাকে, মানে সেখান থেকে তাপটাকে শোষণ করছে, তাপটা কি হচ্ছে, তার মানে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে যাচ্ছে। নর্মালি কি হয়, তাপ হচ্ছে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হয়, কি হয়, নিম্ন উষ্ণতা থেকে তাপ কিন্তু উচ্চ উষ্ণতাতে যাচ্ছে। তো তাই বলে তোমরা এটা ভেবো না যে থার্মোডাইনামিক্সের যে সেকেন্ড ল আছে সেটাকে কিন্তু এটা লঙ্ঘিত করছে, সেটা নয়, ঠিক আছে, লঙ্ঘিত করবে না, এটা কিন্তু ঠিকঠাকই হবে। আর অ্যান্সার হবে কি অপশান ডি, একটি বিপরীত ক্রমের তাপীয় ইঞ্জিন, এটা হবে সঠিক অ্যান্সার।
তো তোমাদের আজকে আমি এই 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে দিও। আর সঙ্গে থাকো। আরও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।